দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের ইতিমধ্যে আমি দ্বিতীয় অধ্যায় শেষ করে দিয়েছি, তৃতীয় অধ্যায় শুরু করছি আজকের থেকে। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নপত্র তোমরা পেয়ে গেছো। তো প্রথম অধ্যায়ের প্রশ্ন যেগুলো দিয়েছি, দ্বিতীয় অধ্যায় যেগুলো দিয়েছি সেগুলোকে রেডি করো, সেই প্রশ্নগুলোই পাবে। আর এই অধ্যায়ে কিন্তু কোনো প্রশ্ন তোমরা পাবে না এখানে, কারণ এখানে তোমাদের লজিক করতে হবে। এই যে বচন কাকে বলে, বচনের ব্যাপ্যতা, গুণ পরিমাণ নির্ণয় করা, এই সমস্ত কিছু কিন্তু এখানে কাজে আসবে, কারণ ওই জিনিসগুলো না জানলে এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু পারবে না। ঠিক আছে, তাহলে চলো, এখানে কিন্তু তোমাদের বাক্য থেকে বচন, একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে তোমার বচন কী করে করবে সেই নিয়মাবলীগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো শুরু করছি। ভিডিওটিকে স্কিপ না করেই দেখবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ স্যার কি বোঝাতে চাইছে। ঠিক আছে, চলো। আর এখান থেকে তোমাদের মোট নাম্বার কত থাকবে? 2টি নাম্বার থাকবে। এই অধ্যায় থেকে কত নাম্বার থাকবে? 2টি নাম্বার, মানে তোমাদের একটা বা দুটো তোমাদের করতে দেবে বচন, ব্যাস এইটুকুই। এর জন্য কিন্তু আমাদের অনেকগুলো নিয়ম পড়তে হবে। তো বাক্য থেকে বচনের রূপান্তর কি বলেছে? যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো কি বলতো? যুক্তি। যুক্তিবিজ্ঞানে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করি? যুক্তি নিয়ে আলোচনা করি। এই যুক্তি গঠিত হয় বচন দ্বারা, আবার সেই যুক্তিটা কী দিয়ে গঠিত হয়? বচন দিয়ে গঠিত হয়। আর বাক্যই হলো কি? বচনের মূল উৎস। বাক্য কি? বচনের মূল উৎস। বাক্য থেকে কিন্তু বচন তৈরি হয়। আর আমরা জানি বাক্য বিভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু সেখানকার মধ্যে শুধু বর্ণনামূলক বা ঘোষক বাক্যকে কিন্তু আমরা কি বলি বলতো? আমরা কিন্তু বচন বলি। কিন্তু যে কোনো সাধারণ বাক্য কি নয়, যতক্ষণ না পর্যন্ত আদর্শ আকারের নিরপেক্ষ বচনে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ তা যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু কিন্তু হতে পারে না। যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু কিন্তু ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেটা একটা আদর্শ আকার বা নির্দিষ্ট একটা আকার নিচ্ছে। ঠিক আছে, তাই বাক্যকে বচনে রূপান্তর করা প্রয়োজন। তাই বাক্যকে কী করতে হবে? বচনে রূপান্তর করতে হবে, কারণ আমরা জানি একটা আদর্শ নিরপেক্ষ বচনের অংশ আমরা পড়ে এসেছি। কটা অংশ থাকে? 4টা অংশ থাকে। পরিমাণক, সংযোজক, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়, তাই না? তো সেখানে আমরা জানি বলেছে উল্লেখ্য যে কোনো ব্যাকরণসম্মত বাক্যকে, আমরা যে কোনো ব্যাকরণসম্মত বাক্যকে কী করতে পারি? যুক্তিবিজ্ঞানসম্মত আকারে করতে পারি। সেটা কোন কোন বচন যাবে? এ, ই, আই, ও। আমরা জেনে এসেছি গুণ ও পরিমাণ অনুসারে আমাদের বচন কত প্রকার? 4 প্রকার। সেই 4 প্রকার আমাদের কিন্তু আমরা জানি। ঠিক আছে, এই 4টি নিরপেক্ষ বচনের মধ্যে যে কোনো একটিতে রূপান্তরিত করতে হবে। আমরা কিন্তু যে কোনো একটাতে কিন্তু রূপান্তরিত করতে পারি। সাধারণভাবে ব্যাকরণসম্মত বাক্যকে কিন্তু আদর্শ বচনে রূপান্তর করার সময় কয়েকটি সাধারণ নিয়ম পালন করতে হবে। মানে আমাদের যে কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে এই নিয়মগুলোকে মাথায় রাখতেই হবে। বোঝা গেল কথাটা? এই নিয়মগুলোকে ভুললে চলবে না। তো সেই নিয়মগুলো আমরা দেখব। কি দেখব? দেখো, সেই নিয়মগুলোকে আমরা দেখে নিই, সাধারণ নিয়মগুলো যেগুলো প্রত্যেকটা বচনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। প্রথম নিয়ম ভালো করে দেখো। প্রথম নিয়ম বলেছে বাক্যে যেটি উদ্দেশ্যপদ, বিধেয় ও বিধেয় পদ, বচনেও সেটি যথাক্রমে উদ্দেশ্যপদ ও বিধেয় পদ হিসাবে বসবে। ভালো করে বুঝো। বলছে বাক্যে যেটা উদ্দেশ্যপদ থাকবে বচনে সেটা উদ্দেশ্যপদ হবে। বাক্যে যেটা বিধেয় পদ হবে সেটা বচনে বিধেয় পদ হবে। তারপর বলছে একমাত্র কোনো নিয়মে যদি স্থান পরিবর্তনের কথা বলা হয়, যদি কোনো নিয়মে যদি বলায় যে উদ্দেশ্য বিধেয় জায়গা পাল্টাবে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই তবেই তাদের স্থান কী হবে? পরিবর্তন হবে, তবে তাদেরকে জায়গা পাল্টে দেওয়া যেতে পারে। তারপরে 2 নম্বর, কোনো বাক্যকে বচনে রূপান্তর করার সময় বাক্যটির অর্থের কোনো পরিবর্তন করা চলবে না। তাহলে দেখো, কোনো বাক্যকে বচনে করার সময় তাদের মানেটা, বাক্য আর বচনের যে মানে বা অর্থটা সেটা কিন্তু একই থাকতে হবে। তাহলে প্রথমে জানলাম আমরা উদ্দেশ্য আর বিধেয়কে, বাক্যের যা উদ্দেশ্য বিধেয় সেটা বচনের উদ্দেশ্য বিধেয় হবে। আর কী হবে না, নিয়ম, যদি কোনো নিয়মে বলা থাকে যে উদ্দেশ্য বিধেয় পাল্টে যাবে তবেই আমাদের উদ্দেশ্য বিধেয় পাল্টানো যাবে, নতুবা পাল্টানো যাবে না। তারপরে কি বলেছে? কোনো বাক্যের যে অর্থ বচনে রূপান্তর করার সময় তার অর্থটাকে একই রাখতে হবে, কখনোই পাল্টে দেওয়া যাবে না। বাক্যকে বচনে পরিণত করার সময় মানক, উদ্দেশ্য, সংযোজক, বচন আকারে এই ক্রমটি কিন্তু সুস্পষ্ট উল্লেখ করতে হবে। মানে যখন আমরা বাক্য থেকে বচন করব তখন কিন্তু মানক, উদ্দেশ্য, সংযোজক আর তারপরে বিধেয় সেটা লেখা নেই, সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 4টা অংশ অবশ্যই কিন্তু কী থাকবে? সুস্পষ্ট থাকবে। যেমন সব বৃত্তই গোলাকার, এটা কি বলতো? একটা বাক্য। এখানে কিন্তু পরিমাণক, তারপরে হচ্ছে সংযোজক, উদ্দেশ্য বিধেয়, মানে সংযোজক কিন্তু এখানে নেই স্পষ্টভাবে, তাই না? তো সব অংশকে কী করতে হবে? বচনে করার সময় স্পষ্ট থাকবে, বাক্যে কিন্তু স্পষ্ট থাকে না। ঠিক আছে, তবে ব্যক্তিবাচক বা বিশিষ্ট বচনের ক্ষেত্রে যদি এটাকে আমি কি করি, এটাকে বচন করি, ধরো এটাকে এক্সাম্পল হিসেবে দেখো বচন করে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি হবে? সকল বৃত্ত হয় কি হবে? গোলাকার। সকল বৃত্ত হয় গোলাকার। তো এটা কোন বচন? এ বচন। সকল হয় আছে, তাই না? এবার দেখো এখানে 4টা যে অংশ, এই যে পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, সুন্দর করে কিন্তু স্পষ্ট হয়েছে, তাই না? তার পরের নিয়ম দেখো,
তবে এক ব্যক্তিবাচক মানে কোনো বচনে যদি কোনো বাক্যে যদি একটা বিশিষ্ট বচনের কথা বলা হয় বা বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু পরিমাণক থাকে না। সেখানে কি থাকবে না? পরিমাণক, এই যে সকল এই অংশটা থাকবে না। সেক্ষেত্রে উদ্দেশ্য, সংযোজক আর বিধেয় মানে তিনটি, কটি অংশ থাকবে? তিনটি। সেই ক্রমটা হবে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। তাহলে সৌরভ ক্রিকেট খেলে, তাহলে আমরা এখানে করব কি, এই যে এলএফ কথাটা ব্যবহার করছি, এটারও একটা কাজ আছে, এটাও সাধারণ নিয়মের মধ্যে আছে, সেটাও আমরা জানবো। তাহলে সেখানে জানতে হবে যে সৌরভ, এখানে লিখবো আমি সৌরভ হন এমন, সৌরভ হন এমন ব্যক্তি যে বা যিনি, যিনি লিখে দাও, যিনি ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে, হয়ে গেল। এটাও এ বচন। তাহলে দেখো, যখন আমরা কি করছি, বিশিষ্ট কোনো বচন করছি, তখন কিন্তু তার উদ্দেশ্যপদ শুধু থাকছে, কিন্তু পরিমাণক থাকছে না। কারণ সৌরভ নামে একজন নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে, কয়জন? একজন নির্দিষ্ট ব্যক্তি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সকল বা পরিমাণকের ব্যবহার করার দরকার নেই। তাহলে এই যে চারটা সাধারণ নিয়ম বুঝলাম। পরের, আচ্ছা ওটা 3 নম্বরের অংশ ছিল। এবার 4 নম্বর দেখো। 4 নম্বর কি বলেছে? বলেছে যে বাক্যে পরিমাণের কথা স্পষ্ট করে উল্লেখ থাকে না, যে বাক্যে কি থাকবে না, কোনো রকম পরিমাণ স্পষ্ট থাকবে না, সেই বাক্যকে বচনে করার সময় আমাদের প্রসঙ্গ বা অর্থ বুঝে করতে হবে, বা বাস্তব জ্ঞানটা দেখতে হবে, বাস্তবের দিকটা দেখতে হবে যে কত পরিমাণের কথা বলা হয়েছে। যেমন শিশুরা সরল, আসলে আমরা শিশুরা সরল বলতে কতজন শিশুর কথা বলছি? আমরা আমাদের দেখা সব শিশুকেই সরল দেখেছি। তাহলে এখানে যখন আমি বচনে করব কি হবে? সকল, বোঝাই যাচ্ছে সকল শিশু হয় সরল, সকল শিশু হয় কি? সরল। কোন বচন? এই সরল ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। গেল। তারপরে শিশুরা শান্ত প্রকৃতির হয়। এবার শিশুরা শান্ত প্রকৃতির হয় বলতে এখানে কতজন শিশু? সব শিশু কি শান্ত প্রকৃতির হয়? না। তাহলে আমি এখানে লিখব কোনো কোনো, তাহলে কোনো কোনো, বোঝাই যাচ্ছে যে কিছু কিছু শিশু কি হয়? শান্ত হয়, কিছু উগ্র হয়, চঞ্চল হয়। কোনো কোনো শিশু হয় সংযোজক শান্ত প্রকৃতির। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। এটা হয়ে গেল আই বচন। কোনো কোনো হয় মানে আমাদের আই বচন, আকারগুলো আমরা সব জানি। তাহলে এগুলো শিখে এসেছি, এই জন্যই আগের অধ্যায়গুলো খুব ভালোভাবে বোঝা দরকার আছে, কারণ ওই অধ্যায়গুলোর সাথে এটা জড়িত। তাহলে গেল। তাহলে এটা কিন্তু আমাদের 4টা নিয়ম চলে গেল। 5 নম্বর সাধারণ নিয়ম কি? যে প্রত্যেকটি বচনে গুণ ও পরিমাণ সুষ্ঠুভাবে নির্দেশ করতে হবে। প্রত্যেকটা বচনে গুণ আর পরিমাণ, ওই যে সামনে যে পরিমাণ আর হচ্ছে গুণ, এই সংযোজকটাই হচ্ছে গুণ নির্ণয়ের মাধ্যম। এবং বচনের বাম পাশে তর্কসম্মত রূপ মানে লজিক্যাল ফর্ম, এই যে এলেফ লিখছি আমি, সেই এলেফ লেখাটা, যাকে আমি সংক্ষেপে এলেফ লিখতে পারি, কেউ বচন রূপ, বাংলায় বচন রূপ লিখতে পারি, কোথায় লিখতে হবে, এবং ডান পাশে অবশ্যই বচনের নাম। এই যে এখানে দেখো বচনের নামটা লিখে দিচ্ছি আমি, কেন লিখে দিচ্ছি? এটা নিয়মে বলা আছে। তো যেখানে যেটি উপযুক্ত সেটি লিখতে হবে, অবশ্যই যেখানে যেটা দরকার সেখানে সেটা লিখতে হবে। তবে বিপরীত ক্রম অনুসারে করলে সেটি ভুল বলে গণ্য হবে না। যদি আমরা এই বচনটাকে আগে লিখি তাতে কোনো অসুবিধা হবে না। যেমন সে গান গায়, আমি এটা করছি, তোমরা এটা হোমওয়ার্কে করে নেবে। কি বলছে? যে কোনো সৈনিক সাহসী হয়। যে কোনো সৈনিক বলতে যে কোনো বলতে সবার কথা বলেছে, যতগুলো সৈনিক সবার কথা। তাহলে সকল সৈনিক হয় সাহসী ব্যক্তি। সকল সৈনিক হয় কি ব্যক্তি? সাহসী ব্যক্তি। এটা কোন বচন? এ বচন। দেখো তো এখানে পরিমাণ গুণ স্পষ্টভাবে একদম উল্লেখিত আছে, একদম স্পষ্টভাবে, তাই না? ঠিক আছে। তারপরে দেখো পরের নিয়ম আছে 6 নম্বর। বাক্যের বিধেয় অংশে যদি কোনো নয়ার্থক সূচক চিহ্ন থাকে, যদি বিধেয় অংশটা যেটা আমরা থাকে, সেই বিধেয় অংশে যদি কখনো নাবাচক কোনো চিহ্ন থাকে, তাহলে বচন গঠনের সময় সেটি সংযোজকের সঙ্গে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? সংযোজকের সময়। দেখো পশুরা পাখি হতে পারে না, তাহলে এটা বিধেয়র সাথে, দেখো পাখি হতে পারে না, এখানে দেখো বিধেয়ের সাথে কিন্তু একটা নাবোধক বা নয়ার্থক চিহ্ন আছে, সেটা কার সাথে? সংযোজকের সাথে। তাহলে প্রথমে এলেভ লিখতে হবে। তাহলে পশুরা, কারণ কোনো পশুই হতে পারে না, তাই না? কোনো পশু নয় পাখি। তাহলে এখানে দেখো নাটা কোথায় চলে গেলো? সংযোগের সাথে যুক্ত হলো। তাহলে এটা কোন বচন? ই বচন। কোন বচন এটা? ই বচন। তারপরে পরেরটা দেখো, সব মানুষ ভূত বিশ্বাস করে না, সব নয়, তবে কোনো কোনো মানুষ বিশ্বাস করে। তাহলে কোনো কোনো মানুষ নয়, এটাকে আমি কী করতে পারি? ভূতে বিশ্বাস করে, এটাকে আমি ভূতে বিশ্বাসী করে দিতে পারি,
ভূতে বিশ্বাসী, কোন বচন এটা? কোনো কোনো নয়, এটা ও বচন। দেখো সব নয় মানে এখানে যেহেতু নয়ার্থক আছে তাই কি হয়ে গেল, এখানে হয়ে গেল কিন্তু আমাদের ও বচন হয়ে গেল। কারণ আমরা জানি সব এই নিয়মগুলো কিছুক্ষণ পরেই জানবো আমরা যে সব থাকলে কোন 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 শব্দ থাকলে আমরা কোন বচনে করবো, এগুলো সব নিয়ম আছে, এরপরে ভিডিওতে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো বচনের সংযোজকটি সবসময় হওয়া মানে বর্তমান ক্রিয়ায় হবে। ঠিক আছে, বর্তমানে যখনই আমরা এই যে বচন করব তখন কিন্তু বর্তমানে হবে। ঠিক আছে, দেখে নাও তাহলে আমরা এটা জানলাম। এখানে আমরা জানলাম যে নয়ার্থক চিহ্ন থাকলে সেটা সংযোগের সাথে গেল, দুটোই তোমরা উদাহরণ দেখতে পেলে। বচনের সংযোগটি যদি সবসময় কোন ক্রিয়া হবে? হওয়া ক্রিয়া হবে। তাহলে দেখো প্লেটো গ্রিক দার্শনিক ছিলেন, তাহলে প্লেটো এখানে কোন কালে আছে? অতীতকালে আছে, কিন্তু সেখানে আমাদের বর্তমান কালে। প্লেটো হন গ্রিক দার্শনিক, এটাও লিখতে পারো, প্লেটো হন গ্রিক দার্শনিক, এটাও লেখা যেতে পারে। কোন বচন? এ। তারপরে এমন হতে পারে প্লেটো হন এমন গ্রিক দার্শনিক ছিলেন, প্লেটো হন এমন, এটা এরকম করতে পারো, প্লেটো হন এমন যিনি গ্রিক দার্শনিক ছিলেন, এটাও করতে পারো এ বচন। তারপরে এলের দিয়ে পরেরটা দেখো, রাম স্কুলে যাবে না, এখানে বিশিষ্ট ব্যক্তি রাম নয় এমন যে স্কুলে যাবে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে এমন যে, এমন যারা, এমন যিনি কেন আসছে? কারণ দেখো আমরা যদি এমন লিখি যে রাম নয় স্কুলে যাবে, তাহলে বচনটাকে মানে সাজানো গোছানো হচ্ছে না, সেটাকে একটু সাজানো গোছানোর জন্য, অর্থপূর্ণ করার জন্য আমরা এমন যে বা যারা এই কথাটা যুক্ত করে দিই। রাম নয় এমন যে স্কুলে যাবে হলো। এই হচ্ছে কিন্তু সাধারণ নিয়মগুলো, বর্তমানকালেই হবে। দেখো এখানে বর্তমানকালেই হয়েছে, মনে থাকবে। নেক্সট পরে দেখো সাধারণ শেষ নিয়ম কি বলেছে দেখো, বাক্যের উদ্দেশ্যপদ গুলি, গণ, রা প্রভৃতি যুক্ত করে বহুবচন অর্থবোধক করা হয়। বাক্যের উদ্দেশ্যপদে কি করা হয়? এই গুলি, গণ, রা এগুলো যুক্ত থাকে বাক্যের উদ্দেশ্যপদে। তো এই যে বহুবচনগুলো যারা আছে সেগুলো কিন্তু বচনের, যখন বচনে করব, বচনের উদ্দেশ্যপদে বহুবচন কখনোই থাকবে না, কোনো শব্দ বা অক্ষর থাকবে না। মানে এই যে ব্যক্তিরা, হ্যাঁ, এই যে গুলি, এগুলো থাকবে না, কেবল উদ্দেশ্যপত্রে বসবে। কেবল কোন পত্রে বসবে? উদ্দেশ্যপত্রে বসবে। তাহলে এলএফ দিয়ে আমরা করব, কি করব? এখানে উদ্দেশ্যপদ কি? বিদ্বান ব্যক্তিরা, তাহলে বিদ্বান ব্যক্তি হবে। তাহলে সকল বিদ্বান ব্যক্তি হন, বিধেয় কি? পূজিত, তাহলে হবে পূজিত ব্যক্তি কথাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা এই বছর। তাহলে বুঝতে পারলে যে উদ্দেশ্যপদে যখন আমাদের এই যে রা, গুলি, এই সমস্ত শব্দ আছে সেগুলো কিন্তু আর কী হবে? বচনে থাকবে না। বাক্যের ক্ষেত্রে থাকলেও বচনের ক্ষেত্রে থাকবে না। তাহলে এবার দেখো বাক্যের ক্ষেত্রে এখানে আমরা করি, এখানে ফুলগুলি সুগন্ধযুক্ত, তাহলে সকল ফুল হয় সুগন্ধযুক্ত। কি হবে? সুগন্ধযুক্ত। কোন বচন এটা? এ বচন। তাহলে দেখো এখানেও আমরা কি বললাম, এই যে গুলিটা আর থাকলো না। তাহলে এই ছিল সাধারণ নিয়ম, তোমাদের 8টা সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা বচনের ক্ষেত্রে কিন্তু লাগু হবে। তাই এই সাধারণ নিয়ম 8টা কিন্তু জেনে রাখা প্রয়োজন, যে কোথায় এলেভ লিখবো, কোথায় বচনের নাম লিখবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এরপরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে কোন কোন শব্দগুলো দিয়ে কী কী নিয়মগুলো আছে। 16টা নিয়ম আছে, আমি 3টা ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করো অবশ্যই, যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। প্রশ্নভিত্তিক অনেকেই দেখছি একটু দেখেই চলে যাচ্ছ, কারণ তোমাদের বোঝার আকাঙ্ক্ষা নেই। তো তোমরা ভিডিওটাকে শুরু থেকে দেখো, বোঝার জন্য চেষ্টা করো, আর অবশ্যই কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ তোমরা চ্যাপ্টারের শেষে। থ্যাংক ইউ সো মাচ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।